করবে, একজন অ্যাকসেপ্ট করবে এবং আরেকজন ডিনাই করবে। ঠিক আছে? তো প্রত্যেকের কাছে এরকম মানে 2x2 একটা ম্যাট্রিক্স থাকে, বা বিসিজি ম্যাট্রিক্স যেটাকে বলা হয়। ঠিক আছে? এই 2x2 ম্যাট্রিক্সে এই অপশন গুলো থাকে। সো কন্ডিশনালি যে জিনিসটা হয় যে দুইজনে যদি ডিনাই করে তাহলে দুইজনই মুক্ত হয়ে যাবে, কিন্তু দুইজনের একজন যদি অ্যাকসেপ্ট করে এবং আরেকজন যদি ডিনাই করে ক্রাইমটা, যে অ্যাকসেপ্ট করছে সে তো ফ্রি হয়ে যাবে, আর যে ডিনাই করছে তার মোটামুটি 14 বছরের জেল হয়ে যাবে। কিন্তু যেহেতু একজন আরেকজনের সাথে কন্ট্যাক্ট করতে পারতেছে না প্রিজনাররা, তারা কিভাবে এখন ডিসিশন নেবে? এজ এ রেশনাল অ্যাক্টর হিসেবে আমি আমার রিস্ক মিনিমাইজ করতে চাইবো। এখন আমি যদি ডিনাই করি, এটা এইটা তো আমাকে আইদার ফ্রি করবে কিংবা আমাকে 14 বছরের জেল দিবে, এই দুইটা অপশন। কিন্তু আমার আমার যে কাউন্টার পার্ট তার উপর যেহেতু আমি রিলাই করতে পারতেছি না, তাই আমি কি করব? আমি তখন মানে ডিনাই করব না, আমি তখন অ্যাকসেপ্ট করবো যে না ঠিক আছে আমি ক্রাইমটা করছি। এটা করলে কি হবে যে আমার 5 বছরের জেল হবে 14 বছরের জেলের জায়গায়। আর আমি যদি ডিনাই করতাম তাহলে রিস্কটা ছিল আইদার 14 বছরের জেল অথবা ফ্রি হওয়া। কিন্তু আমি আমার কাউন্টার পার্টির উপর কি করতে পারি না, রিলাই করতে পারি না, তাই দুইজনেই দেখা যায় যে এই ধরনের সিচুয়েশনে ক্রাইমটা অ্যাকসেপ্ট করে, কারণ একজন আরেকজনের উপর ট্রাস্ট করতে পারে না। এই যে স্ট্র্যাটেজিক ডিসিশন নেওয়াটা, যে আমি তুমি তোমার অ্যাক্টিভিটির উপর আমি আমার ডিসিশনটা নিচ্ছি, হ্যাঁ, যে তুমি কি করবে সেটা তো যেহেতু আমি জানি না, তাই আমি আমার রিস্ক মিনিমাইজ করব, এবং রিস্ক মিনিমাইজ করতে গিয়ে আমি অ্যাকশনটা নিব। এবং অ্যাকশনটা নিতে গিয়ে দুইজন প্রিজনার, যেহেতু প্রিজনার্স ডিলেমা মডেলে কি করে টাইমটা অ্যাকসেপ্ট করে এবং দুইজনের 5 5 বছরের জেল হয়, এই পয়েন্টটাকে বলা হয় ন্যাশ ইকুইলিব্রিয়াম। আমরা জন নেশন নাম শুনছি, একটা সুন্দর মুভি আছে এ বিউটিফুল মাইন্ড, দেখে নিতে পারি 2001 সালে, মনে হয় অস্কারও পাওয়া। সেই বিউটিফুল মাইন্ড মুভিতে আমরা দেখতে পারবো যে অ্যাক্টররা অ্যাক্টররা একটা স্ট্র্যাটেজিক কনটেক্সটে অপারেট করে থাকে। আমি কি ডিসিশন নিব সেটা অনেক সময় ডিপেন্ড করে যে আমার কাউন্টার পার্ট কিভাবে চিন্তা করতেছে, আমার কাউন্টার পার্টের অ্যাকশনের উপর। ঠিক আছে? সো আমার কাউন্টার পার্টের অ্যাকশন আসলে অনেক সময় মানে ডিসাইড করে দেয়, ডিটারমাইন করে দেয় আমার অ্যাকশন কি হবে। তো এরকম কিছু পয়েন্ট আছে যেখানে আমার এবং আমার কাউন্টার পার্টের অ্যাকশন কিংবা ইনঅ্যাকশন দিয়ে আমাদের আসলে লাভ ক্ষতি আর কোনো কিছু হয় না। সেই পয়েন্টটাকে, সেই ইকুইলিব্রিয়ামকে বলা হয় হচ্ছে ন্যাশ ইকুইলিব্রিয়াম। এখন ন্যাশ ইকুইলিব্রিয়ামের ক্লাসিক্যাল এক্সাম্পল যদি আমরা আইআরএ বুঝতে চাই, আমরা তো আইআরএ সোভিয়েত ইউনিয়ন এবং ইউনাইটেড স্টেটস এর মধ্যে যে বিভিন্ন ধরনের আর্ম লিমিটেশন ট্রিটি গুলো ছিল, বা আর্ম রিডাকশন ট্রিটি গুলো ছিল, সল্ট ওয়ান, সল্ট টু, হ্যাঁ, স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রিটি ওয়ান, স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রিটি টু, স্ট্র্যাটেজিক আর্ম রিডাকশন ট্রিটি স্টার্ট যেটাকে বলা হয়। এই ধরনের বিভিন্ন ট্রিটি হয়েছে। এই ট্রিটি গুলোকে কিন্তু আমরা 2x2 ম্যাট্রিক্সে এই প্রিজনার্স ডিলেমা মডেল দিয়ে এক্সপ্লেন করতে পারি, যে দুইটা অ্যাক্টরের সঙ্গে অপশন আছে, তারা কি করবে, আইদার আইদার তারা তাদের আর্মস বা ওয়েপনকে ফার্দার ডেভেলপ করবে, অথবা তাদের ওয়েপনকে তারা লিমিট করবে। ঠিক আছে? ওয়েপনকে তারা ডেভেলপ করবে অথবা লিমিট করবে। ওকে, এখন তারা আসলে কি করবে? এটা 2x2 ম্যাট্রিক্স দিয়ে আমরা কি করতে পারি? ওই যে প্রিজনার্স ডিলেমাতে অ্যাকসেপ্ট ডিনাই যেভাবে আমরা মডেলটা করেছি, এই অ্যাকসেপ্ট ডিনাই মডেলটা আমরা এই আর্মস আর্মস লিমিটেশনের ক্ষেত্রে আর্মস আর্মস কি লিমিট করবে নাকি ডেভেলপ করবে, এই দুইটা অপশন দিয়ে আমরা এই 2x2 ম্যাট্রিক্স দিয়ে আমরা এই অ্যানালাইসিসটা করতে পারি। ওকে, তার মানে গেম থিওরি হচ্ছে কোয়ান্টিটেটিভ মেথডের একটা অ্যাপ্লিকেশন ইন্টারন্যাশনাল রিলেশনস। আবার আরেকটা মডেল হচ্ছে চিকেন মডেল, যেখানে হচ্ছে যে আইদার তোমাকে আহ, কি হতে হবে, আইদার ইউ হ্যাভ টু ব্যাক ডাউন অর ইউ হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্স। হ্যাঁ, যে দুইটা ড্রাইভার রাস্তার অপোজিট সাইড থেকে একজন আরেকজনের দিকে আসতেছে, হ্যাঁ, এবং দুইজনই হচ্ছে ধরো ড্রাঙ্ক। ঠিক আছে? এখন লাস্ট মোমেন্টে তাদের একজন যদি ব্যাক ডাউন না করে তাহলে কি হবে, দুইজনের সমান লস হবে। রাইট? দুইটা গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, আর যে সরে যাবে সে হবে লুজার। যদি কেউ সরে যায় সে হবে লুজার, আর যে সরে যায় না সে হবে উইনার। তো ইন্টারন্যাশনাল রিলেশনসে এই ধরনের জায়গা আমরা দেখে থাকি, যেমন হচ্ছে যে কিউবান মিসাইল ক্রাইসিসে আমরা দেখি যে সোভিয়েত ইউনিয়ন এবং এই আমাদের যে ইউনাইটেড স্টেটস, তারা একটু কম্পিটিশনের মধ্যে গেছে মিসাইল ক্রাইসিস নিয়ে, এবং পরবর্তীতে এখানে সোভিয়েত ইউনিয়ন ব্যাক ডাউন করে এবং ইউনাইটেড স্টেটস এজ এ উইনার হিসেবে এখান থেকে উঠে আসে। যদিও আমরা জানি ব্যাক চ্যানেলে সোভিয়েত ইউনিয়ন অনেকগুলা শর্ত দিয়ে দিয়েছিল ইউনাইটেড স্টেটস এর উপরে, এবং সেগুলো মেনে নেয়।
সো এই ধরনের মডেল, ম্যাথমেটিক্যাল মডেল, যখন আমরা আইআর এর বিভিন্ন ইন্টারন্যাশনাল ফেনোমেনা, ইন্টারন্যাশনাল পলিটিক্স বা ইন্টারন্যাশনাল ক্রাইসিস কে এক্সপ্লেন করার জন্য ব্যবহার করি, সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ মডেলের এক ধরনের অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। কোয়ান্টিটেটিভ মেথডে আমাদের যে ডেটা সেট থাকে, সেই ডেটা সেট অনেক বড় থাকে, সেই ডেটা সেটে কোটি কোটি পয়েন্ট থাকতে পারে, হ্যাঁ, এবং সেগুলো আমাদেরকে, এই লার্জ স্কেল ডেটা সেট আমাদেরকে ইন্টারন্যাশনাল ট্রেন্ডের ব্যাপারে ট্রেন্ড অ্যানালাইসিস করতে অনেকখানি হেল্প করে থাকে। যেমন আমরা যদি বলি যে কোনো একটা দেশে যদি একটা থার্ড পার্টি ইন্টারভেনশন করে, ঠিক আছে, থার্ড পার্টি ইন্টারভেনশন করে স্টেবিলিটি আনার জন্য, এই ইন্টারভেনশনের পরে আসলে কি পিস আসে নাকি আসে না, ঠিক আছে, সেটা বোঝার জন্য আমরা কি করতে পারি, আমরা ওই ইন্টারভেনশনের পরে বিভিন্ন ধরনের যে ডেটা সেট থাকে, সেই ডেটা সেট গুলো দেখতে পারি। যেমন ওখানে ভায়োলেন্সের ইন্ডেক্সটা কেমন, টেরোরিজমের ইন্ডেক্সটা কেমন, তারপর যে জেন্ডার ইকুয়ালিটির ইন্ডেক্সটা কেমন, হ্যাঁ, এগুলো যদি বেড়ে যায়, মানে পজিটিভলি বাড়ে, তাহলে আমরা বলবো যে হ্যাঁ ইন্টারভেনশন ভালোভাবে কাজ করেছে, আর যদি নেগেটিভলি বাড়ে তাহলে বলবো যে ইন্টারভেনশন এখানে কাজ করে নাই, তাই তো? তাহলে আমরা এই ট্রেন্ড গুলো অ্যানালাইসিস করতে পারি, কিংবা আমরা ওয়ার্ল্ড ব্যাংকের ডেটা সেট গুলো ব্যবহার করে কোনো একটা দেশের জিডিপি, সেই দেশের পভার্টি রেট, ঠিক আছে না, এই জিনিসগুলোর মধ্যে রিলেশন বের করতে পারি যে ওকে জিডিপি বাড়ছে, তাহলে কি মানুষের মধ্যে যে ইনইকুয়ালিটি, ধনী গরিবের যে বৈষম্য, সেটা কি বেড়েছে না কমেছে? অনেক সময় দেখা যায় যে ভারত বা বাংলাদেশের মতো কান্ট্রি গুলাতে জিডিপি প্রচুর পরিমাণ বাড়ে, কিন্তু দেখা যায় সে জিডিপিটা বাড়ে কারণ হচ্ছে টপ 5% মানুষ, টপ 7% মানুষ হচ্ছে তাদের ইনকাম বাড়াতে পেরেছে। অন দা আদার হ্যান্ড, পিছিয়ে পিছিয়ে পড়ে যে 40% মানুষ, তাদের ইনকাম ফার্দার আরো কমে গেছে, কিন্তু অন এভারেজ জিডিপি আবার বেড়ে গেছে। তার মানে কি? তার মানে জিডিপি বাড়ছে কিন্তু ইনইকুয়ালিটি আবার সাথে সাথে বাড়ছে। ওকে, ধনী গরিবের বৈষম্যটা বেড়ে গেছে। অথবা আবার কিছু কিছু কান্ট্রিতে আছে যেটা, সেটা জিডিপি বাড়ার সাথে সাথে ইনইকুয়ালিটি কি হয়, কমে আসে। ইনইকুয়ালিটি কি বাড়তেছে নাকি কমতেছে, সেটা আমার বিভিন্ন ডেটা সেট থেকে দেখতে হবে। ডেটা সেট থেকে দেখলে আমার বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতে হবে, সেটা অ্যানালাইসিসটা করতে পারবো আমি যখন কোয়ান্টিটেটিভ মেথড আমি এই ব্যবহার করবো। মাথায় রাখতে হবে, কোয়ান্টিটেটিভ ডেটা সেটে আমি প্রচুর পরিমাণ ডেটা পাই, কোটি কোটি ডেটা পাই। অন দা আদার হ্যান্ড, কোয়ালিটেটিভ রিসার্চে যদি আমাকে 20টা বা 30টা ইন্টারভিউ নিয়ে ডিল করতে হয়, একদম খবর হয়ে যাবে। কারণ হচ্ছে যে এখানে ডেটাগুলো যেহেতু টেক্সচুয়াল ডেটা, এই ডেটাকে কোড করা, ক্যাটাগরাইজ করা খুব টাফ, খুব খুব কঠিন, টেক্স টাইম। হ্যাঁ, অন দ্য আদার হ্যান্ড কোয়ান্টিটিভে কোটি কোটি ডেটা জাস্ট আমি বিভিন্ন সফটওয়্যারে ফালাবো, ইকুয়েশন রান করব, মানে প্রোগ্রাম রান দিব, এটা হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, সো কোয়ান্টিটিভ রিসার্চ আমাকে এই ক্ষেত্রে অনেক বেশি একটা বড় অপরচুনিটি দেয়, অনেক বড় ডেটা সেট নিয়ে কাজ করার জন্য। তো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে ডিসক্রিপটিভ আর একটা হচ্ছে ইনফারেনশিয়াল স্ট্যাটিস্টিক্স। দ্য ফার্স্ট ওয়ান, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, যেটা সেখানে আমরা বিভিন্ন ডেটা সেটকে ডিসক্রাইব করি, এটার মিন কত, এটার মিডিয়ান কত, মোড কত, এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, ভ্যারিয়েন্স কিরকম, এই ডেটা সেটটার স্কিউনেস কিরকম, এটা কি পজিটিভ স্কিউ, নেগেটিভ স্কিউ, নাকি হচ্ছে এটা মানে সিমেট্রিক, তারপর হচ্ছে এটার কার্টোসিসটা কিরকম, ঠিক আছে, এইরকম বিভিন্ন, এই ডেটা সেটের বিভিন্ন ধরনের ডিসক্রাইব আমরা করতে পারি, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। অন দ্য আদার হ্যান্ড, ইনফারেনশিয়াল স্ট্যাটিস্টিক্সে আমরা বিভিন্ন ম্যাথমেটিক্যাল ফর্মুলা কি করতে পারি, ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়ে প্রেডিকশন করতে পারি। এখানে আমরা প্রবাবিলিটি থিওরি ব্যবহার করতে পারি, আমরা কোরিলেশন করতে পারি, রিগ্রেশন অ্যানালাইসিস করতে পারি, হ্যাঁ, হাইপোথিসিস টেস্ট করতে পারি। সো এই বিভিন্ন ধরনের টেস্টের মধ্য দিয়ে আমরা স্যাম্পল থেকে পপুলেশন সম্পর্কে আমরা আমাদের কনক্লুশন ড্র করতে পারি। পপুলেশন হচ্ছে যে ইন্টায়ার ডেটা সেট, আর এই ইন্টায়ার ডেটা সেটে যে কোনো একটা ছোট পোর্শনকে বলা হয় স্যাম্পল, ঠিক আছে। তো আমরা তো ধরো, আমি জানতে চাই যে বাংলাদেশের মানুষের দারিদ্র্যের হার বাড়ছে নাকি কমছে, তো বাংলাদেশের মানুষ হচ্ছে 20 কোটি। আমি কি 20 কোটি মানুষের কাছ থেকে গিয়ে ডেটা কালেক্ট করতে পারবো? সেটা তো সম্ভব না। আমাকে যে কাজটা করতে হবে, 5,000 মানুষের সম্পর্কে, বাংলাদেশ থেকে 5,000 মানুষ আমি নিব, সেই 5,000 মানুষ থেকে আমি ডেটা নিয়ে ডেটা অ্যানালাইসিস করে ওই 20 কোটি সম্পর্কে আমাকে তখন কি করতে হবে, প্রেডিকশনটা দিতে হবে। তো 5,000 হচ্ছে আমার স্যাম্পল, আর 20 কোটি হচ্ছে আমার পপুলেশন। এই স্যাম্পল থেকে যে পপুলেশন সম্পর্কে আইডিয়া দেওয়াটা, এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চের সবচেয়ে বড় একটা স্ট্রেংথের জায়গা। হ্যাঁ, এটা কোয়ালিটেটিভ রিসার্চে দেওয়া যাবে না। Advantages of quantitative method: aggregating data. Quantitative methods allow researchers to handle large data set, already বলা হয়েছে, and identify trends or correlations that wouldn't be visible in individual case studies.
সো একটা দুইটা কেস স্টাডি নিয়ে তো আমি আসলে পুরো পপুলেশনের ট্রেন্ড সম্পর্কে জানতে পারবো না, কিন্তু আমি যদি 5,000 6,000 একটা স্যাম্পল নেই, তাহলে পপুলেশন আসলে কি ধরনের ট্রেন্ড চলতেছে সেটা আমি বুঝতে পারবো। ফর এক্সাম্পল, কয়েকদিন আগে যে ডাকসুর ইলেকশন হলো, আমি একদম এটা গত আরেকটা ক্লাসে বলেছিলাম, সেখানে বিভিন্ন ধরনের সার্ভে বের হয়েছে। তো সার্ভে গুলা কিন্তু মোটামুটি অ্যাকিউরেট হয়েছে। হ্যাঁ, যে সার্ভে গুলো তো মোটামুটি আসতেছিল যে কোন ছাত্রদের কোন দলটা আসলে, বা ছাত্রদের কোন অর্গানাইজেশনটা লিডে আছে, কারা সেকেন্ড আছে, কারা থার্ড আছে, মোটামুটি মিলে গেছে, তাই না? তো ঢাকা ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ছিল 36,000। ওরা কি 36,000 স্টুডেন্টকে জিজ্ঞেস করে এই ডেটা সেট তৈরি করছে নাকি? তা তো না। কেউ 500 নিয়ে করছে, কেউ 1,000 নিয়ে করছে, তাই না? ওই 500 1,000 হচ্ছে স্যাম্পল। এই স্যাম্পল থেকে তারা ওই 36,000 সম্পর্কে কি করছে, একটা আইডিয়া জেনারেট করছে। ওকে, তো এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ মেথডের কাজ। স্পেসিফিসিটি এন্ড ক্ল্যারিটি, আমি যখন কোয়ান্টিটেটিভ মেথড করব তখন আমার ভেরিয়েবল গুলা কি সেটার একটা স্পেসিফিক ডেফিনেশন আমাকে দিতে হবে। যে আমি এনার্কি বলতে কি বুঝি, ডেমোক্রেসি বলতে কি বুঝি, গুড গভর্নেন্স বলতে কি বুঝি, ঠিক আছে, বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বলতে কি বুঝি, ইকোনমিক গ্রোথ বলতে কি বুঝি, এগুলা প্রপারলি ডিফাইন করতে হবে। হ্যাঁ, এখন যখন আমি এটা প্রপারলি ডিফাইন, একটার সাথে আরেকটার কানেকশন আমি এস্টাবলিশ করতে পারি, এর ফলে আমার রিসার্চের ক্লিয়ারিটিটা অনেক বেশি হাই হয়। কোয়ালিটেটিভ রিসার্চে দেখা যায় কি, কোয়ালিটেটিভ রিসার্চের জিনিসগুলো অনেক বেশি এমবিগিউয়াস থাকে, কিন্তু কোয়ান্টিটেটিভ রিসার্চের জিনিসগুলো অনেক ক্লিয়ার থাকে। ক্লিয়ারিটি না থাকলে আসলে কোয়ান্টিটেটিভ রিসার্চ করাই যায় না। কজাল রিলেশনশিপ বের করা যায়, কোনটার কারণে কোনটা হচ্ছে, এটা নিয়ে আমি আর কথা বলতেছি না। থিওরি টেস্ট করা যায়, এটাও কথা বলা হয়ে গেছে। নেক্সট চলে যাই, সার্ভে এন্ড কোয়েশ্চেনারি ডিজাইন ইন কোয়ান্টিটেটিভ রিসার্চ। কোয়ান্টিটেটিভ রিসার্চে আমরা কোন ধরনের ইন্টারভিউ নিয়ে থাকি, ক্লাসে বলেছিলাম 3 ধরনের ইন্টারভিউ আছে: স্ট্রাকচার, সেমি স্ট্রাকচার্ড আর আনস্ট্রাকচার্ড। কোয়ান্টিটেটিভ রিসার্চের জন্য আমরা সাধারণত কোন ইন্টারভিউটা নিই? আচ্ছা, কোয়ান্টিটেটিভ রিসার্চ আমরা সার্ভে করি। সার্ভে কোন ধরনের ইন্টারভিউ? হ্যাঁ, স্ট্রাকচার্ড। যে সামন সে স্ট্রাকচার্ড, স্যার সেমি স্ট্রাকচার্ড। সেমি স্ট্রাকচার্ড না, স্ট্রাকচার্ড। সেমি স্ট্রাকচারের তো আমি ফার্দার কোয়েশ্চেন করব। সার্ভে হচ্ছে স্ট্রাকচার। সার্ভেতে কেউ তুমি গিয়ে মুখ দিয়ে কিছু জিজ্ঞেস করো না, সার্ভে দিয়ে দাও, সে টিক চিহ্ন দেয়, 1 2 3 4 5, এটার মধ্যে সে একটা রাইট বা রং এভাবে দিয়ে দেয়, তাই না? সার্ভে আমরা, কোয়ান্টিটেটিভ রিসার্চ আমরা সার্ভে নিই। সার্ভের মধ্যে আমরা কি কি ইউজ করি? সার্ভের মধ্যে আমরা নমিনাল, অর্ডিনাল, লাইকার্ট, স্কেল এগুলা ব্যবহার করি। নমিনাল কি, যে কোনো কিছুর নাম। আচ্ছা ঠিক আছে, ডাকসুতে পাঁচটা 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 দল দাঁড়াচ্ছে, তুমি কোন দলটাকে পছন্দ করো, মানে লেখা আছে যে এখানে 5টা দলের অপশন দেওয়া আছে, তুমি যেটা পছন্দ করে সেটা টিক চিহ্ন দাও। তাহলে এই যে বিভিন্ন নাম, এটাকে বলে আমরা নমিনাল ভেরিয়েবল। 5টা নাম, যে পাঁচটাই তো ভেরিয়েবল, এগুলো হচ্ছে নামের ভেরিয়েবল বা নমিনাল ভেরিয়েবল। ঠিক আছে, গুড। এখন বললাম যে এই 5টার মধ্যে তুমি একটু র্যাঙ্কিং করো, অর্ডার করো, ঠিক আছে? তুমি প্রথমে কাকে রাখবা, সেকেন্ডে কাকে রাখবা, থার্ডে কাকে রাখবা। এই যে 5টার মধ্যে অর্ডার রাখতেছে, একটা অর্ডার করতেছে, এই অর্ডারটাকে আমরা বলতেছি অর্ডিনাল ভেরিয়েবল। ঠিক আছে, র্যাঙ্কিং বা অর্ডিনাল ভেরিয়েবল। লাইকার্ট স্কেল কি? লাইকার্ট স্কেল হচ্ছে, আচ্ছা এই যে এখানে ইলেকশন প্রসেসটা হচ্ছে, ইলেকশন প্রসেসটা ট্রান্সপারেন্সি কত বলে তুমি মনে করো? 1 থেকে 5-এর মধ্যে বলো। 1 হচ্ছে লোয়েস্ট, 5 হচ্ছে হাইয়েস্ট। হ্যাঁ, কেউ বললো 4, কেউ বললো 5, কেউ বললো 1। ঠিক আছে, এইভাবে আমরা সার্ভেতে ডেটা কালেক্ট করি। ওকে, আচ্ছা। তো আমরা যখন সার্ভেতে ডেটা কালেক্ট করব, তখন আমাকে মাথায় রাখতে হবে আমার কোশ্চেন গুলার ক্লিয়ারিটি আছে কিনা, ভ্যালিডিটি আছে কিনা। অর্থাৎ আমার কোশ্চেন দেখে যারা রেসপন্স করবে তারা কনফিউজ হয়ে যাচ্ছে না তো, কোশ্চেনটা বুঝতেছে না, যদি এমন হয় তাহলে কিন্তু তারা ভালো রেসপন্স দিতে পারবে না। ঠিক আছে, তারপর হচ্ছে আমি যদি পপুলেশন সম্পর্কে আহ, আমি যদি পপুলেশন সম্পর্কে আইডিয়া করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে র্যান্ডম স্যাম্পলিং করতে হবে। আচ্ছা, স্যাম্পলিং 2 ধরনের হয়, একটাকে বলা হয় র্যান্ডম স্যাম্পলিং, আর একটাকে বলা হয় নন র্যান্ডম স্যাম্পলিং। স্যাম্পলিং কি? স্যাম্পলিং হচ্ছে পপুলেশনের ছোট একটা পার্ট, তাই না? ঢাকা ইউনিভার্সিটিতে 36,000 ভোটার ছিল, কিন্তু আমি সার্ভে করছি হচ্ছে 1,000 ভোটারের মধ্যে। এই 1,000 ভোটার হচ্ছে আমার কি, স্যাম্পল। আর 36,000 ভোটার হচ্ছে আমার পপুলেশন।
তো আমি কি করতেছি, এই 1,000 ভোটারের ট্রেন্ড বিহেভিয়ার দেখে আমি 36,000 সম্পর্কে ধারণা নিচ্ছি, আইডিয়া নিচ্ছি, তাই তো? তো এই 1,000কে আমি আসলে কিভাবে সিলেক্ট করব, এই স্যাম্পলটাকে আমি কিভাবে সিলেক্ট করব? এটা সিলেক্ট করার দুইটা পদ্ধতি আছে, একটাকে বলা হয় র্যান্ডম স্যাম্পলিং পদ্ধতি, আর একটা হচ্ছে নন র্যান্ডম স্যাম্পলিং পদ্ধতি। নন র্যান্ডম স্যাম্পলিং পদ্ধতি হচ্ছে যে এখানে আমি যাকে নিচ্ছি তাকে আমি ইচ্ছে করে নিচ্ছি, ঠিক আছে? আমার পরিচিত একজনকে নিচ্ছি, বা আমার বন্ধু বান্ধব আছে তাদের কাছ থেকে আমি নিয়ে নিছি, এরকম করে স্যাম্পলিং, ঠিক আছে? এটাকে বলে আমরা পারপাসিভ স্যাম্পলিং বলি। তারপর এরকম করে স্নোবল স্যাম্পলিং আছে, কোটা স্যাম্পলিং আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে নন র্যান্ডম স্যাম্পলিং। এখানে 36,000-এর মধ্যে যে কোনো একজন স্টুডেন্ট হঠাৎ করে আমি নিয়ে নিব, ব্যাপারটা এরকম না। আমার পরিচিত মানুষের কাছ থেকে আমি উদ্দেশ্যমূলক ভাবে নিয়েছি, এটা র্যান্ডম ঘটনা না, আমার এটা পারপাসিভ ঘটনা, পারপাসফুলি আমি এভাবে নিচ্ছি। কিন্তু ঘটনা যদি এরকম হইতো যে 36,000 স্টুডেন্টের মধ্যে যে কোনো স্টুডেন্টকে সিলেক্ট করার সম্ভাব্যতা, প্রবাবিলিটি একই রকম ছিল, তখন সেটাকে বলতাম আমি র্যান্ডম স্যাম্পলিং। সেটা কিরকম করে হতে পারতো? ধরো ঢাকা ইউনিভার্সিটিতে আমি গেলাম, টিএসসি তে আমি গেলাম, হ্যাঁ? তো সেখানে টিএসসি তে ঢাকা ইউনিভার্সিটির বাস থেকে স্টুডেন্টরা নামলো, তাদের কাছে আমি সার্ভে করলাম। ওকে, ঢাকা ইউনিভার্সিটির বাসে টিএসসি থেকে কোন স্টুডেন্ট নামবে, এটা কি আগে থেকে আমার ধারণা করা সম্ভব? মানে কোন স্টুডেন্টটা নামবে, এটা কি ফিজিক্সের স্টুডেন্ট হবে না জুলজির স্টুডেন্ট হবে, এটা কি আমার জানা সম্ভব? ইয়েস নো বলো। নো No. স্যার। তাহলে এই যে এখানে যে কেউ হতে পারতো, এটা যে একটা র্যান্ডম ঘটনা, এবং এই র্যান্ডম স্যাম্পলের কাছ থেকে আমি যেটা কালেক্ট করতেছি, এটাকে বলতেছি আমি র্যান্ডম স্যাম্পলিং। র্যান্ডম স্যাম্পলিং এর অনেক রকম মেথড আছে, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং আছে, স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং আছে, ক্লাস্টার র্যান্ডম স্যাম্পলিং আছে, নেটওয়ার্ক র্যান্ডম স্যাম্পলিং, অনেক রকম মানে স্যাম্পলিং প্রসেস আছে। জাস্ট মাথায় রাখতে হবে, যদি ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্টের এখানে আসার সম্ভাবনা সমান হয়, তাহলে সেটাকে বলবো আমি র্যান্ডম স্যাম্পলিং। যদি এমন হয় যে না, প্রত্যেকের সম্ভাবনা সমান না, আমি আমার পরিচিতদের কাছ থেকে নিয়ে নিবো, যাদের পরিচিত তাদেরকে আমি চিনি, তাদের কাছে আমি যাবো না, তখন সেটাকে আমি বলবো নন র্যান্ডম স্যাম্পলিং, ঠিক আছে? সো পপুলেশন সম্পর্কে যদি আমার এফেক্টিভলি, হ্যাঁ, 36,000 স্টুডেন্ট সম্পর্কে যদি আমার এফেক্টিভলি কোনো ধারণা দিতে হয়, তাহলে আমাকে অবশ্যই র্যান্ডম রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলিং নিতে হবে, ঠিক আছে? র্যান্ডম রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলিং, ঠিক আছে? আচ্ছা, এক্সাম্পল কি? এ সার্ভে কুড আস্ক রেসপন্ডেন্টস ওয়েদার দে বিলিভ হিউম্যানিটেরিয়ান মিলিটারি ইন্টারভেনশন ইজ জাস্টিফাইড ইন কেসেস লাইক সিরিয়া, লিবিয়া। এটা একটা সার্ভে আমি করতেছি, আমি জাস্ট র্যান্ডম মানুষদেরকে গিয়ে জিজ্ঞেস করতেছি, যে আমি জানতে চাচ্ছি যে ঢাকার মানুষেরা, ঢাকায় যে বাংলাদেশের সিটিজেনরা থাকে, এই সিটিজেনরা সিরিয়া এবং লিবিয়ার ইন্টারভেনশনকে হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন হিসেবে জাস্টিফাই মনে করে কিনা, যে না ঠিক আছে, সিরিয়া এবং লিবিয়াতে যে ইন্টারভেনশনটা করছে নেটো, সেটা জাস্টিফাইড। ঢাকার মানুষেরা কি মনে করতেছে, রাইট? এটা আমি এই সার্ভেটা আমি করতে চাই। তো ঢাকায় মানুষ আছে কত? অ্যাপ্রক্সিমেটলি 2-2.5 কোটি। তো 2-2.5 কোটি বা 3 কোটি মানুষের কাছে কি আমার যাওয়া সম্ভব? ইম্পসিবল, যাওয়া কোনোভাবেই সম্ভব না। তো আমাকে কি করতে হবে? কারণ আমাকে র্যান্ডমলি 10 বা 20 হাজার ডেটা সেট নিতে হবে। কত নিতে হবে সেটা আমরা শিখাবো, যে স্যাম্পল সাইজটা কত হইতে হয়, পপুলেশন সাইজ যদি এত বড় হয়, সেটা আমরা শিখাবো কোন একটা ক্লাসে। কিন্তু যা ধরে নিলাম যে আমাকে 10,000 নিতে হবে, এই 10,000কে আমি ইচ্ছা করে মানে নন র্যান্ডম নিব না র্যান্ডম নিব, যদি পপুলেশন সম্পর্কে আমাকে মানে ধারণা দিতে হয়? Random. র্যান্ডম নিব। র্যান্ডম নেওয়ার পদ্ধতি কি হবে? যে কোনো কিছু হতে পারে। আমি কি করতে পারি? আমি প্রথমে ঢাকাকে 2টা সিটি কর্পোরেশনে ভাগ করলাম, নর্থ এন্ড সাউথ ভাগ করলাম। ভাগ করার পর আমি এটাকে ফার্দার ওয়ার্ড অনুসারে ভাগ করলাম, যে ঢাকার নর্থে 22টা আছে, সাউথে 21টা ওয়ার্ড আছে। প্রত্যেকটা ওয়ার্ডে আমি যাবো, প্রত্যেকটা ওয়ার্ডে আমি একটা করে ডেটা কালেক্ট যারা করে তাদের ইনুমেরেটর বলে, এই ইনুমেরেটরদেরকে আমি পাঠাবো। তারপর আমি বলে দিব যে তুমি প্রথম 3 ঘন্টা মসজিদের সামনে দাঁড়াবা, মসজিদ থেকে যারা বের হবে তাদের কাছ থেকে নিবা, ঠিক আছে? পরের 3 ঘন্টা তুমি স্কুলের সামনে দাঁড়াবা, ঠিক আছে? এটা একটা পদ্ধতি হতে পারে। অথবা আমি বলবো, তুমি প্রথমে যে ওয়ার্ডে নামবা, সে ওয়ার্ডের প্রথম বাড়ি থেকে তুমি ডেটা নিবা, ঠিক আছে? তারপরে 11 নম্বর বাড়ি থেকে নিবা, তারপর তুমি 21 নম্বর বাড়ি থেকে নিবা, তারপর তুমি 31 নম্বর বাড়ি থেকে নিবা। এটা একটা উপায় হতে পারে, তাই না? তার মানে আমি আমি ও তো আর জানে না যে ও 1 নম্বর বাড়িতে কে থাকে, 11 নম্বর বাড়ি থেকে কে থাকে। কিংবা আরো আরো সুন্দর করার জন্য আমি বলতে পারি, তুমি যাবা,
একটা ওয়ার্ডে গিয়া তুমি লটারি করবা, লটারিতে যদি 5 উঠে তুমি 5 নাম্বার বাড়ি থেকে শুরু করবা, তারপর 5 নাম্বার বাড়ি করে আরো 10টা বাড়ি, যেটা আসে 15 নাম্বারে গিয়ে করবা, 25 নাম্বারে গিয়ে করবা, এরকম করে তুমি ডেটা কালেক্ট করবা। তো এই যে আমি ডেটা কালেক্ট করতেছি, এটা কি পারপাসফুলি করতেছি নাকি র্যান্ডমলি করতেছি? আমি কি জানি ওই বিল্ডিং এ কে থাকবে? আমি তো জানি না। না। এটা একটা র্যান্ডম ঘটনা। সো এই র্যান্ডমলি যদি আমি ডেটা কালেক্ট করতে পারি, তাহলে আমি পপুলেশন সম্পর্কে কি করতে পারবো, একটা বেটার আইডিয়া ডেভেলপ করতে পারবো। সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ ডিজাইনের একটা বড় জায়গা। আচ্ছা, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। আমি তো ডেটা কালেক্ট করলাম, এখন সেই ডেটাকে যদি আমাকে অ্যানালাইসিস করতে হয়, আমি আমি এখানে অনেক ধরনের অ্যানালাইসিস আছে, বাইভেরিয়েট রিগ্রেশন আছে, মাল্টিভেরিয়েট রিগ্রেশন আছে, লজিস্টিক রিগ্রেশন আছে। সো বাইভেরিয়েট রিগ্রেশন কি? বাইভেরিয়েট রিগ্রেশনে একটা ডিপেন্ডেন্ট এবং আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, তার মানে দুইটা ভেরিয়েবল থাকে, একটা ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, আমি বললাম যে বাজারে যদি ডিমান্ড বাড়ে তাহলে বাজারে প্রাইসও বাড়ে, ঠিক আছে? ডিমান্ড বাড়লে কি বাড়ে? প্রাইস বাড়ে। ইকোনমিক্স এর সূত্র, আমরা ইন্ট্রোডাকশন টু ইকোনমিক্স এ পড়ে আসছি। ডিমান্ড বাড়লে প্রাইস বাড়ে। এখন কোনটা এখানে ডিপেন্ডেন্ট এবং কোনটা এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? কোনটা বাড়লে কোনটা বাড়তেছে? স্যার ডিমান্ড বাড়লে প্রাইস বাড়ে এটা বলেছেন? হ্যাঁ, ডিমান্ড যদি বাড়ে তাহলে প্রাইস বাড়ে না? তাহলে স্যার ডিমান্ড হচ্ছে স্যার ইন্ডিপেন্ডেন্ট। রাইট, ডিমান্ড হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, কারণ ডিমান্ড যদি বাড়ে তাহলেই কেবল কি বাড়বে? প্রাইস বাড়বে। ডিমান্ড হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর প্রাইস হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ কি রকম, বা একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা বাড়লে আরেকটা কি হয়, কতটুকু বাড়ে, এই যে অ্যানালাইসিসটা যেটা দিয়ে আমি করি বা যে রিগ্রেশনটা করি সেটাকে বলি বাইভেরিয়েট রিগ্রেশন। আয়ের এর ক্ষেত্রে কি, ওই যে আমি বললাম ইকোনমিক গ্রোথ এবং এফডিআই, ইকোনমিক গ্রোথ এবং এফডিআই কোনটা ডিপেন্ডেন্ট এবং কোনটা ইন্ডিপেন্ডেন্ট, কি মনে হয়? স্যার এফডিআই হচ্ছে হলো ইন্ডিপেন্ডেন্ট। এফডিআই ইন্ডিপেন্ডেন্ট আর ইকোনমিক গ্রোথ হচ্ছে ডিপেন্ডেন্ট। ভেরি গুড। আচ্ছা, এখন যদি রিয়ালিজমের ক্ষেত্রে এই বাইভেরিয়েট রিগ্রেশন করতে চাই, ঠিক আছে, করতে চাই, হ্যাঁ, তাহলে আমি কি বলবো? সিকিউরিটি স্যার ডিলেমার সাথে বাজেট স্পেন্ডিং এর সম্পর্ক। ওকে, সিকিউরিটি ডিলেমা যদি বাড়ে, বাজেট স্পেন্ডিং কি বাড়বে না কমবে? স্যার ডিলেমা বাড়লে বাজেট স্পেন্ডিং বাড়বে। বাড়বে। তাহলে এখানে ডিপেন্ডেন্ট হচ্ছে বাজেট স্পেন্ডিং আর ডিলেমা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তার মানে কি, আমি এই যে এই মডেলটা, কোয়ান্টিটেটিভ মডেলটা আমি কি করতে পারতেছি, আইআর এর বিভিন্ন থিওরির ক্ষেত্রে কি করতে পারতেছি, ব্যবহার করতে পারতেছি, ঠিক আছে? মাল্টিভেরিয়েট রিগ্রেশন কি? এখানে একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে এবং একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যেরকম বাংলাদেশে বা কোনো একটা দেশে এফডিআই আসলে কিসের উপর ডিপেন্ড করে? ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কিসের উপর ডিপেন্ড করে? কেন একজন ইনভেস্টর বাংলাদেশের মতো কান্ট্রিতে এসে এফডিআই করবেন বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট তিনি করবেন, এটা কিসের উপর ডিপেন্ড করবে? আমি বলতেছি এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এটা কিসের উপর ডিপেন্ড করে? পলিটিক্যাল স্টেবিলিটির উপর ডিপেন্ড করে, এটা কান্ট্রি ইনফ্রাস্ট্রাকচার, ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার, তারপর হচ্ছে রোডস এন্ড হাইওয়েজ এর যে ইনফ্রাস্ট্রাকচার, পাওয়ার, ওয়াটার, গ্যাস, তারপর হচ্ছে গুড গভর্নেন্স, তারপর ওখানকার রুলস এন্ড রেগুলেশনস, তারপর ওখানকার যে লোকাল যে পপুলেশন তাদের যে স্কিল সেট, এগুলোর উপর ডিপেন্ড করে, ঠিক আছে? যাদের এগুলা বেশি বেটার সেখানে এফডিআই বেশি আসবে, যার কম আসবে, যার এগুলা কম থাকবে তার এফডিআই কম আসবে, ঠিক আছে না? এই যে অনেকগুলো ভেরিয়েবল, অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মিলে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ইনফ্লুয়েন্স রাখতেছে, এটা যে রিগ্রেশনের মাধ্যমে আমরা করি সেটাকে বলে আমরা মাল্টিভেরিয়েট রিগ্রেশন। মানে ভেরিয়েবল গুলো যেহেতু মাল্টিপল, তো এটাকে আমি বলতেছি মাল্টিভেরিয়েট রিগ্রেশন, ঠিক আছে? তো বাইভেরিয়েট রিগ্রেশনে দুইটা থাকে আর মাল্টিভেরিয়েট রিগ্রেশনে দুইয়ের অধিক ভেরিয়েবল থাকে। তারপর এখানে কনফাউন্ডার থাকে, তারপর আরো বেশ কিছু ব্যাপার স্যাপার থাকে, লিনিয়ারিটি বলে ব্যাপার স্যাপার থাকে, ওগুলো আমরা যখন অ্যানালাইসিস করবো, যদি কোনোদিন করি সেদিন আমরা এটা শিখবো আর কি। বাট আমার মুদ্রা কথা হচ্ছে যে এই যে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, সেই কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস আমাকে ম্যাথমেটিক্যালি আমার যে থিওরি গুলোর কথা আমি বলছিলাম, যে থিওরি টেস্ট করতে পারি আমি, এই যে বাইভেরিয়েট রিগ্রেশন, মাল্টিভেরিয়েট রিগ্রেশনের মধ্য দিয়ে আমি এই থিওরি গুলা টেস্ট করতে পারি, ঠিক আছে? সো এক্সাম্পল দিলাম,
বাইভেরিয়েট রিগ্রেশন, টেস্টিং দ্য রিলেশনশিপ বিটুইন ফরেন এইড এন্ড পভার্টি রিডাকশন। ঠিক আছে, ফরেন এইড যদি বাড়ে তাহলে কি পভার্টি রিডাকশন হয়? পভার্টি রিডাকশনটা কি, মানে যত বেশি বাইরে থেকে ইনভেস্টমেন্ট বাংলাদেশে হয়, বৈদেশিক বিনিয়োগ হয়, তত বেশি কি বাংলাদেশে দারিদ্র্য বিমোচন হয় নাকি হয় না? ঠিক আছে, এটা আমি কি করতে পারি, এই বাইভেরিয়েট রিগ্রেশন দিয়ে আমি জিনিসটা প্রেডিক্ট করতে পারি বা বের করে নিয়ে আসতে পারি। আবার একইভাবে মাল্টিভেরিয়েট রিগ্রেশন আমি কি করতে পারি, হাউ ফ্যাক্টরস লাইক ইকোনমিক স্টেবিলিটি, গভর্নেন্স এন্ড পলিটিক্যাল রিজিম ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েন্স স্টেটস ইকোনমিক গ্রোথ। একটা দেশের অর্থনৈতিক যে উন্নয়ন, অর্থনৈতিক যে অগ্রসরতা, সেটা কিভাবে অর্থনৈতিক স্টেবিলিটি, তারপর হচ্ছে সুশাসন, এবং হচ্ছে রাজনৈতিক যে দল বা রিজিমটা থাকে তার সাথে কানেক্টেড, এটা আমরা এই মাল্টিভেরিয়েট রিগ্রেশন থেকে বের করতে পারি। সো একইভাবে আমি ধরে নিলাম যে আমি ইন্টারন্যাশনাল রিলেশনস এর ক্ষেত্রে ক্লাইমেট 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 যে চেঞ্জ, সেই ক্লাইমেট চেঞ্জকে অ্যাড্রেস করার জন্য যখন একটা ডিসিশন নেওয়া হয় যে কার্বন ওমিশন আমরা কতটুকু কমাবো বা কতটুকু বাড়াবো, এই যে নেগোসিয়েশনটা হয়, এই নেগোসিয়েশনের যে আউটকামটা, এটা তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই আউটকাম বা এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কোন কোন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর আসলে ডিপেন্ড করে, এবং কার ওয়েট কতটুকু। ঠিক আছে, নট নেসেসারিলি যে প্রত্যেকের সমান গুরুত্ব থাকবে। ধরে নিলাম যে একটা দেশের ইকোনমিক গ্রোথের জন্য ইকোনমিক স্টেবিলিটি, গভর্নেন্স এন্ড পলিটিক্যাল রিজিম গুরুত্বপূর্ণ, কিন্তু এই তিনটার গুরুত্ব কি সমান? নাও হতে পারে। এমন হতে পারে যে গুড গভর্নেন্স এর পরিমাণটা একটু কম হলেও সমস্যা নাই, কিন্তু ইকোনমিক স্টেবিলিটি এবং পলিটিক্যাল রিজিমের স্টেবিলিটি অনেক হাই থাকা লাগবে। ঠিক আছে, পৃথিবীতে এমন অনেক দেশ আছে না যেখানে গুড গভর্নেন্স নাই, কিন্তু ইকোনমিক স্টেবিলিটি, পলিটিক্যাল স্টেবিলিটির কারণে ভালো একটা ইকোনমিক গ্রোথ আছে। আছে তো এরকম দেশ। তো ঠিক তেমনি ইন্টারন্যাশনাল রিলেশনস আমি যখন ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করতেছি, কার্বন ডাই অক্সাইডের লেভেল আমি কত রাখবো, সেই ডিসিশনটা যখন নিচ্ছি, সেই ডিসিশনটা আসলে কোন কোন ভেরিয়েবলের উপর ডিপেন্ড করতেছে, এবং সেই ভেরিয়েবল গুলার কার গুরুত্ব কতটুকু ওই ডিসিশনে, সেই ওয়েট মেজারমেন্ট আমরা কোথায় করতে পারি, আমাদের এই কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস আমরা সেটা করতে পারি। সো কনক্লুশনটা হচ্ছে কোয়ান্টিটেটিভ মেথডস ইন আইআর are invaluable for testing theories, analyzing large data sets, and modeling international trends and relationships. Game theory and statistical analysis are essential tools for understanding strategic interactions, conflict, cooperation, and the impact of international policies. As global data becomes more accessible, আমরা বিগ ডেটার কথা বলি, যেখানে বিলিয়ন অফ ডেটা পয়েন্ট থাকে, quantitative literacy is becoming a critical skill set for IR scholars. যদিও বাংলাদেশ এটা নাই, বিকজ বাংলাদেশের আয়ার এখনো কোয়ালিটেটিভ রিসার্চের মধ্যেই পড়ে আছে। কোয়ান্ট আমরা আসলে তো ভালো বুঝিও না, এবং বুঝাইতে গেলেও সমস্যা। যাই হোক, কোয়ান্টিটেটিভ মেথডস প্রোভাইড ক্ল্যারিটি, অবজেক্টিভিটি এন্ড প্রেডিক্টিভ পাওয়ার ইন স্টাডিং আইআর। ঠিক আছে, মেকিং দেম এসেনশিয়াল ফর বোথ একাডেমিক রিসার্চ এন্ড রিয়েল ওয়ার্ল্ড পলিসি অ্যানালাইসিস। ঠিক আছে, এই হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চের গুরুত্ব। এখন যদি কারো কোনো স্লাইড দেখতে আবার ইচ্ছা হয়, কোনো স্লাইডে যদি কোয়েশ্চেন থাকে, লেট মি নো। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে স্যার, সেটা হলো স্যার কোন রকমের স্যার রিসার্চে কি নন র্যান্ডম স্যাম্পলিংটা কি আদৌ ইউজ হয় স্যার নাকি? হ্যাঁ, ইউজ হয়। স্যার স্যার তখন সেক্ষেত্রে আমি পপুলেশন সম্পর্কে আমি কি করি না, পপুলেশন সম্পর্কে আমি প্রেডিকশনটা দেই। ঠিক আছে, স্যার তখন মানে নন র্যান্ডম স্যাম্পলিং ইউজ করলে কি স্যার মানে রিসার্চটা মোর বায়াস টু আ পার্টিকুলার? না, বায়াস হয় না, ইটস নট অ্যাবাউট বায়াসনেস। হ্যাঁ, মানে একটু আমি যখন কনভিনিয়েন্স বা পারপাসে স্যাম্পলিংটা করতেছি, ডেফিনেটলি সেটা র্যান্ডম স্যাম্পলিং এর চেয়ে উইকার একটা মেথড, স্টিল এটাকে আমি বায়াস বলবো না। ঠিক আছে, বাট মেথড হিসেবে এটা উইকার, রিলায়েবিলিটি একটু কম র্যান্ডম স্যাম্পলিং থেকে। সেটাই স্যার, মানে আপনি যে স্যার হচ্ছে ডাকসুর যেই স্যার এক্সাম্পলটা দিয়েছিলেন, যে যদি স্যার একটা প্রেডিকশন আস করা হয় যে কোন পার্টিসিপেন্ট এগিয়ে আছে, এখন যদি স্যার আমি একটা পার্টিকুলার গ্রুপের মানুষের কাছে গিয়ে জিজ্ঞেস করি যাদের না, আইডিওলজি তাহলে সেম। হ্যাঁ স্যার, তখন আপনি যেটা পপুলেশন সম্পর্কে আপনি যে প্রেডিকশন দেবেন সেটা ভুল হবে। তো যারা এরকম করছে, লাস্টের আগের দিন দেখলাম কয়েকটা গ্রুপ ফ্যানাটিক্যালি দুইটা ইয়ে বানাইছে, এগুলোটাকে
সার্ভে দিছে, ভুলভাল সার্ভে, দেখেই বুঝছি যে ভুল হয়েছে, ইচ্ছে করে একটা ফলস সার্ভে দিয়ে দিছে একই মানুষের কাছে জিজ্ঞেস করে। তো যারা মেনটেন করছে, ফর এক্সাম্পল সোচ্চার, ন্যারেটিভ, এদের কি বলবো, এদের অ্যাকিউরেসিটা অনেক হাই ছিল, ঠিক আছে। সো বিকজ ওরা ওরা রিসার্চ মেথডও বলে দিছে যে ওরা কিভাবে এই মেথডটা আসলে করছে, বা রিসার্চ স্যাম্পলিংটা কিভাবে নিচ্ছে, স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং নিচ্ছে। তার ফলে তখনই বুঝছি যে ওকে, যদি কথা সত্য হয়ে থাকে তাহলে অ্যাকিউরেসিটা ভালো হবে। স্যার আরেকটা জিনিস হচ্ছে স্যার, কোয়ান্টিটেটিভ মেথোডোলজিতে কি স্যার আমরা আর্কাইভাল ইউজ করতে পারি? কোয়ান্টিটেটিভ রিসার্চে আমরা আর্কাইভাল ইউজ করি না, কিন্তু কোয়ালিটেটিভ রিসার্চে আমরা আর্কাইভাল ডেটাটা ইউজ করি, হ্যাঁ। কিন্তু আর্কাইভ বলতে যদি আমি ডেটা সেট বুঝাই, ঠিক আছে, তাহলে ডেফিনেটলি আমরা ব্যবহার করি। আবার অন্যদিকে আমরা আরেকটা কাজ করে থাকি, আমরা ওই যে মিক্স মেথডে কোয়ান্টিটাইজিং শিখছিলাম না, আর্কাইভাল ডেটা সেট থেকে, আর্কাইভ থেকে যে শব্দগুলা ফ্রিকুয়েন্টলি আসতেছে, ঠিক আছে, এনআরকি, ব্যালেন্স অফ পাওয়ার, ঠিক আছে, তারপর হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট, হ্যাঁ, ধরুন একটা আমি আয়ের একটা লিটারেচার করতেছি, এই শব্দগুলা কোনটা কতবার আসছে, হ্যাঁ, সেটা সেই নাম্বারটা যখন আমি বের করি সেটাকে আমরা কোয়ান্টিটাইজিং বলি। সো সেটা আমরা করতে পারি আর্কাইভাল রিসার্চের ক্ষেত্রে, কোয়ান্টিটাইজিং করতে পারি, কিন্তু কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে সাধারণত আমরা আর্কাইভ ব্যবহার করার কোনো দরকার আমার পড়ে না। তবে হ্যাঁ, যেটা হয় যখন লিটারেচার রিভিউ আমার করা লাগে, কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে তো আমাকে কোশ্চেন বানাইতে হবে না সার্ভের জন্য। তো একটা টপিকে কোন কোয়েশ্চেন গুলো ইম্পর্টেন্ট, কোন কোয়েশ্চেন গুলো আমি সার্ভেতে রাখবো, সেটা বোঝার জন্য আমার লিটারেচার রিভিউ করা লাগে। তখন হয়তো আমি আর্কাইভ এগুলো পড়ি, যে আচ্ছা এর আগে রিসার্চে কি হয়েছিল, মানুষের কাছে এই ব্যাপারে কোন ইস্যুগুলা, এই মানে এই ইস্যুতে কোন কোয়েশ্চেন গুলো গুরুত্বপূর্ণ, সেটা বোঝার জন্য তখন আমরা পড়বো। তো লিটারেচার রিভিউ নিয়ে আমাদের আলাদা ক্লাস থাকবে। ওকে, আর কোনো কোয়েশ্চেন আকাশ? না স্যার, থ্যাংক ইউ। অন্য কারো কোনো কোয়েশ্চেন? আমি কিন্তু বুঝতেছি না যে আপনারা আমার ক্লাস বুঝতেছেন কিনা, ঠিক আছে, কোয়েশ্চেন আসতেছে না, কনফিউজিং। যদি না বুঝেন আমার আর্নেস্ট রিকোয়েস্ট থাকবে, কোশ্চেন করবেন। এখন যদি কোশ্চেন না করেন, নেক্সট ক্লাসে কোশ্চেন করবেন। বোঝাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি দরকার হলে লেকচার আরেকবার রিভিউ করবো, আই হ্যাভ নো ইস্যুস উইথ দ্যাট, বাট আমি অনেস্টলি চাই যে আপনি এই কোর্সটা ভালোভাবে বুঝেন, কারণ কোর্সে মাত্র আমরা শুরু করলাম, অনেক দূর যেতে হবে কোর্সে, ঠিক আছে। সো যদি আর কারো কোনো কোয়েশ্চেন না থাকে, আমি এখানে একটু অ্যাটেন্ডেন্স নিব, তারপর আমাদের গুরুত্বপূর্ণ দুইটা অ্যানাউন্সমেন্ট আছে।